আসুন, বসুন। কোথা থেকে আসছেন? আচ্ছা, আপনার সম্পর্কে কিছু বলুন। আমার নাম মিমি ঘোষ। আমি এতদিন কলেজ থেকে 2014 সালে বিএ পাস করেছি। 2014 সালে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে আমি বিএ পাস করেছি। আমার টিচার ট্রেনিং ইনস্টিটিউট থেকে 2010 সালে। আপনি কি ডেমো রেডি করেছেন? কি বিষয়ে তাহলে আলোচনা করবেন? আমি এই রোডের কাছে পার্সোনাল মার্কেটিং কারণ ঠিক আছে, আপনি শুরু করুন। ছাত্রছাত্রীরা তোমরা কেমন আছো? আমিও ভালো আছি। আজকের আমি তোমাদের পড়াশোনা করতে রাজনৈতিক আর অর্থনৈতিক কারণ সম্পর্কে আলোচনা করেছিলাম, তাই তো? বেশ, আজ আমি তোমাদের একটা প্রশ্ন করছি, তাহলে দেখি তোমরা কিরকম। আচ্ছা, রিমিকে বলো তো, ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজধানী ছিল? হ্যাঁ, ঠিক বলেছো সুরজ। ব্যাস, তুমি বসে বলো। বেশ, আজ আমরা ফরাসি বিপ্লবের অন্যতম একটা কারণ, সেটা হচ্ছে ফরাসি বিপ্লবের সামাজিক কারণ, সেই সম্পর্কে আলোচনা করবো। তাহলে আজকের পাঠ হচ্ছে ফরাসি বিপ্লবের সামাজিক কারণ। ফরাসি বিপ্লবের আগে ফ্রান্সের সমাজে ছিল ভীষণ রকম বৈষম্য। এই সময় ফরাসি সমাজ তিনটি শ্রেণীতে বিভক্ত ছিল। এই তিনটি শ্রেণী হলো যাজক, অভিজাত আর তৃতীয় সম্প্রদায়। সকলের মধ্যে বোঝাচ্ছি বিষয়টা। বিপ্লবের আগে যাজকদের সংখ্যা ছিল 1,20,000। এবার এই যাজকরা প্রচুর সম্পদের মালিক ছিল। এই ফ্রান্সের যে শিক্ষা ব্যবস্থা, এই শিক্ষা ব্যবস্থাটা শুধু যাজকদের আওতায় ছিল। এবার এই যাজকদের যে যাদবরা প্রচুর রকম বিলাস বৈভবের মধ্যে জীবন কাটাতো। সেই যাদবদের যে এরা সাধারণ মানুষের কাছ থেকে নানা রকম কর আদায় করতো। তারা জন্ম কর, মৃত্যু কর, বিবাহ কর, এই সমস্ত করগুলো সাধারণ মানুষের কাছ থেকে তারা আদায় করতো। এবার এই যাদবদের মধ্যেও কিন্তু একতা ছিল না। এই যাদবরা আবার দুটো ভাগে বিভক্ত ছিল। দেখো, দিচ্ছি উচ্চতর যাদব আর নিম্নতর যাদব। এই উচ্চতর যাদবদের এদের আবার উচ্চতর যাদবদের অন্তর্ভুক্ত ছিল বিশপ, আর্চ বিশপ, আবার কার্ডিনাল, আর নিম্নতর যাজকদের অন্তর্ভুক্ত ছিল সাধারণ ব্রাহ্মণ নাগরিক। উচ্চতর যাজকরা আবার নিম্নতর যাজকদের নিচু চোখে দেখতো, তাদেরকে ঘৃণা করতো। আবার নিম্নতর যাজকরা কিন্তু উচ্চতর যাজকদেরকে ভালো চোখে দেখতো না। তারাও উচ্চতর যাজকদের বিভিন্ন রকম আমোদ বিলাস বৈভবের মধ্যে জীবন কাটাতে বললে নিম্নতর যাজকরা উচ্চতর যাজকদেরকে ঘৃণা করতো। এরপর এই অভিজাতরা, এবার আমরা যদি কথা বলবো দ্বিতীয় শ্রেণী ছিল অভিজাতরা। আবার এদের সঙ্গে যে বিপ্লবের পূর্বে অভিজাতদের সংখ্যা ছিল 3,50,000। এই অভিজাতরা নানান রকম ঠিক আছে
আপনার কোনো অসুবিধা নেই, আপনি বলুন, আপনার মতো করে বলুন। অভিযোগের সংখ্যা ছিল 3,50,000। এবার এরা রাতে প্রায় 5 ভাগের 1 ভাগ কৃষি জমি ছিল এই অভিজাতদের আওতায়। এবার এই জন্য এরা কিন্তু সরকারের কোনো কর দিত না। তো এরা যাজকদের রুটিনই অনেকটা, যাজকদের সঙ্গে অভিজাতদের অনেকটাই মিল আছে। যাজকরা সরকারকে কোনো কর দিত না, তো সেরকম অভিজাতরা এরা কোনো কর দিত না। এরা হচ্ছে সাধারণ মানুষদের কাছ থেকে নানা রকম কর আদায় করতো, অভিজাতের কাছ থেকে কর আদায় করতো। এরা সরকারি বিভাগ, প্রধানমন্ত্রী, সেনাপতি যে পদগুলো ছিল সেই সমস্ত পদগুলোতে এটা অভিজাতরা তাদের নিজেদের আওতায় নিয়ে নিয়ে এসেছিল। এবারে অভিজাতদেরও আবার এদের মধ্যে কিন্তু একসাথে ছিল না, এই অভিজাতরা আবার দুটো শ্রেণীতে বিভক্ত ছিল। জন্মসূত্র অভিজাত আর একটা হচ্ছে কর্মসূত্র অভিজাত। জন্মসূত্র অভিজাতরা এরা ছিল অত্যন্ত দাম্ভিক, এরা প্রচুর বংশোত্তরের অধিকারী ছিল। এরা নিজেদের উচ্চ বংশ বলে আর কি সবসময় নিজেদের মধ্যে একটা আভিজাত্য থাকতো। আর এরা জন্মসূত্র অভিজাতরা আবার কর্মসূত্র অভিজাতদেরকেও পছন্দ করতো না, ওরা ওদেরকে নিচু চোখে দেখতো। এবার জন্মসূত্রের অভিজাত এদের সংখ্যা ছিল তখন 4,000-এর মতো, মোটামুটি 4,000-এর মতো এদের সংখ্যা ছিল। কর্মসূত্র অভিজাতরা কি হয়েছিল দেখো, সপ্তদশ শতকে ফ্রান্সের যখন একটা অর্থ সংকট দেখা যায় তখন ফরাসি রাজারা কিছু পদ আর কি বিক্রি করে দিয়েছিল। তখন এই কর্মসূত্র অভিজাতরা তারা ওদের কাছ থেকে সেই পদগুলো কিনে নিয়েছিল। এর ফলে একটা অভিজাত শ্রেণী তৈরি হয়েছিল। এইটা এদেরকে তাই এদেরকে কর্মসূত্র অভিজাত বলা হয়েছে। আর এই কর্মসূত্র অভিজাতদের আর একটা নাম ছিল পোশাক অভিজাত। জন্মসূত্র অভিজাত তাদের অন্য নাম ছিল, এদেরকে কি দরবারে অভিজাত বলা হতো, সাবেকি অভিজাত বলা হতো। আর এবার জন্মসূত্র অভিজাতদের দরবারি সাবেক অভিজাত কেন বলা হতো বলা হয় কি, ওরা আর কি রাজার যে প্রাদেশিক বিভাগ, প্রধানমন্ত্রী, সেনাপতি ওই সমস্ত পদগুলো ওরা আর কি একচেটিয়া ওদের অধিকারে নিয়ে এসেছিল। সেই জন্য জন্মসূত্র অভিজাতদেরকে দরবারি অভিজাত, সাবেক অভিজাত বলা হতো। আর কর্মসূত্র অভিজাতদের কথা পেটিয়ে আর কি পদগুলো কিনে নিয়েছিল। এর ফলে একটা নতুন অভিজাত শ্রেণী তৈরি হয়েছিল, সেই জন্য তাদেরকে পোশাকের অভিজাত বলা হতো। এবার এরা কর্মসূত্র অভিজাতরা নিজেদের পোশাক পোশাক ছিল তাদের আভিজাত্যের মূল অংশ। জন্মসূত্রে অভিজাতরা কিন্তু কর্মসূত্রে অভিজাতদের সঙ্গে ভালো ব্যবহার করতো না, নিচু যেতে যেত, নানা রকম বৈবাহিক অনুষ্ঠানে ওরা ওদেরকে আর কি পছন্দ করতো না, মেলামেশা করতো না। আর আমি যদি হিন্দু সম্প্রদায়ের জীবন কাটানো, তারপরে জীবন কাটানো এইসব জন্য হিন্দু সম্প্রদায়ের মানুষরা এদেরকে পছন্দ করতো না। বেশ, ঠিক আছে, বসুন না। বসুন। আচ্ছা, আপনি এই যে ফরাসি বিপ্লব করালেন, এই ফরাসি বিপ্লব প্রথম কারা শুরু করেছিল? আচ্ছা, টেনিস কোর্টের শপথ কি জানেন? বলুন একটু। আর একটা দাবি ছিল, সেই দাবিগুলো কি বলুন না? আরো দাবি ছিল, এই যে টেনিস কোর্টের শপথে, তৃতীয় শপথে আরো দাবি ছিল। এই দাবিটা কি? সংবিধান তো বটেই, আর কি দাবি ছিল? কোথায়? মানে আমাদের দেশের যে পার্লামেন্ট আর ওদের পার্লামেন্টের সঙ্গে কি পার্থক্য ছিল?
যেটা নাকি সবাই নাকি মিলেমিশে সবার কথা ভেবে কোনো কাজ করা হয়। আচ্ছা, বেশ। বলুন যে এই যে আমরা ইতিহাস পড়ি, তো ইতিহাসটা আমরা কিভাবে জানতে পারি? ইতিহাস যে আমরা বই থেকে পড়ছি বা ছাত্রছাত্রীরা পড়ছে, সেই ইতিহাস আমরা কোথা থেকে জানতে পারি? বিভিন্ন ঘটনা বা বইপত্র থেকে। না, ওই বইটা তো কেউ একটা লিখছে, সেই বই আমি বলছি যে বইটা কারা লিখছে, তারা কোথা থেকে লিখছে? ঐতিহাসিকরা কোথা থেকে লেখে? একটা ঐতিহাসিক, সে তো ইতিহাস লিখছে, সে কোথা থেকে লিখছে? মানে এক কথায় বলতে গেলে ইতিহাসের উপাদান, তাই তো? উপাদানগুলো একটু যদি বলতে পারেন। আচ্ছা আচ্ছা, যে প্রত্নতাত্ত্বিক যে ইতিহাসের উপাদান, সেখানে খনন কার্য করা হয়, তো রকম ভাবে খনন কার্য করা হয় জানেন? মানে যেমন মাটি খুঁড়ে কিছু বের করা হয়, কিভাবে হয় জানেন? মানে ধরুন আপনি একটা ঐতিহাসিক হলেন, তাহলে ঐতিহাসিক হিসাবে আপনি যখন কোনো একটা খনন কার্য করবেন বা কোনো একটা সভ্যতার যখন আপনি বিস্তৃতিটাকে প্রকাশ করবেন, তখন আপনি কিভাবে খনন কার্য করবেন? আচ্ছা, বেশ বেশ, বলুন যে ইতিহাস আমরা কেন পড়ব? মানে আপনি ধরুন পড়াতে গেছেন, পড়াতে শুরু করবেন যে আজকে তোমাদের ইতিহাস পড়াবো, তো কোনো একটা ছাত্রছাত্রীকে প্রশ্ন করবেন, স্যার ম্যাডাম আমরা ইতিহাস কেন পড়বো, প্রশ্ন করতে পারি, তাহলে আপনি তাদেরকে কি জবাব দেবেন? না, ওইগুলো জেনে কি আমাদের বাস্তব জীবনে কিছু কাজে লাগবে? কোনো একটা ঐতিহাসিক নাম বা প্রয়োজনের কথা যেমন বাস্তব জীবনে কি লাভ, সে যদি প্রশ্ন করে আপনাকে, তাহলে জেনে আমাদের কি হবে, তখন আপনি কি বলবেন? বুঝতে পেরেছি, এবার ওইগুলো জেনে মানে আপনি কি লাভ দেখে গেছেন? শুধু কি চাকরি পাওয়া নাকি আরো কিছু লাভ আছে? যারা ধরুন চাকরি পাবে না, তাদের কি লাভ আছে? বলছি ম্যাডাম, যে ফরাসি বিপ্লবের যে সামাজিক কারণ পড়ালেন, এটার জন্য কি বই পড়েছেন? স্কুলের পাঠ্য বই, লেখকের নাম? বলছিলাম যে আপনি তো মানে এখানে যে মানে তৃতীয় সম্প্রদায়ের স্যাকুলেত আছে, তৃতীয় সম্প্রদায়ের মধ্যে স্যাকুলেত আছে, এই স্যাকুলেত কারা ছিলেন? বলছি ফরাসি বিপ্লবের যে সোশ্যাল কন্ট্রাক্ট, এটা পড়েছেন, মানে পড়েছেন তো? এটার ভূমিকা কি ছিল বা কে লিখেছেন এটা? হ্যাঁ। এটা ফরাসি বিপ্লবের ক্ষেত্রে কি ভূমিকা রয়েছে? ফরাসি বিপ্লবের বাইবেল কেন বলা হচ্ছে? বেশ বেশ, ঠিক আছে।
ম্যাডাম, আমার যে প্রশ্নটা সেটা হচ্ছে যে ধরুন বর্তমান দিনে বিজ্ঞানের যুগ এবং বিজ্ঞানের অগ্রগতি চরমে পৌঁছেছে, তো এই সময় গেলে আপনার কি মনে হয় যে ইতিহাস পড়ার কি সত্যিই কোনো প্রয়োজনীয়তা আছে? আর যদি থাকে তাহলে কি, মানে বর্তমান দিনে বিজ্ঞানের প্রসারে ইতিহাসের কি কোনো ভূমিকা আছে? মানে আমরা বিজ্ঞানকে আরো বেশি অগ্রগতিতে নিয়ে যেতে পারবো ইতিহাস থেকে? বর্তমান দিনে বিজ্ঞানের বিভিন্ন সংস্কৃতি দিয়ে বিজ্ঞান করার প্রয়োজনীয়তা আছে। বিজ্ঞান না করলে আমরা তো একদিন আমি বললাম যে একমাত্র ইতিহাস বিষয়ের কথা জানতে পারবো না, বা এটা আসলে আবিষ্কৃত হয়েছিল বা সে সম্পর্কে আমরা কিছু জানতে পারবো না। কিন্তু ওটা জেনে বর্তমান বিজ্ঞানে কি লাভ হবে? মানে আমি ধরুন এখন রকেট সায়েন্সের যুগ, তাহলে কিভাবে লাঙল আবিষ্কার হয়েছিল সেটা জেনে এখন আমরা কি করব? আচ্ছা ম্যাডাম, আমি রাষ্ট্র এই কথাটা কে বলেছিলেন বলতে পারবেন? আচ্ছা আচ্ছা, এই সময় গিলোটিন বলে একটা যন্ত্র ছিল, সেই গিলোটিন যন্ত্রের সাহায্যে কি করা হয় আপনি একটু যদি বলতেন। আচ্ছা আচ্ছা ম্যাম, আপনি মনে করুন কোনোদিন একদিন স্কুলে গেলেন, তো সবাই বলে বসলো যে ম্যাম ম্যাম আজকে আমরা ইতিহাস পড়তে ইচ্ছুক নই, কারণ ইতিহাসে প্রচুর পরিমাণে সাল থাকে, তো আমরা ইতিহাস পড়তে ইচ্ছুক নই। তো তাদের মনে আপনি ভালোবাসাটা কিভাবে জাগিয়ে তুলবেন ইতিহাস সম্পর্কে? আচ্ছা আচ্ছা, ভাবুন, ধরুন আপনি একদিন ক্লাসে গেছেন, দুটো স্টুডেন্টের মধ্যে ঝগড়া হচ্ছে যে কে প্রথম বেঞ্চিতে বসবে বলে। তো এমন অবস্থায় আপনি কাকে ফার্স্ট বেঞ্চিতে বসাবেন? আচ্ছা ম্যাম, ফরাসি বিপ্লবে তিনজন দার্শনিকের নাম বলতে পারবেন? বলুন। আচ্ছা, এই সময় মনে হয় বাস্তিল দুর্গের পতন এরকম কিছু ঘটনা ঘটেছিল, সেই সম্পর্কে কিছু জানা আছে আপনার? আচ্ছা, টেনিস কোর্টের যে শপথ যে কথাটা বললে, টেনিস নামটা কিসের বলতে পারবে? কি খেলা ওটা? আচ্ছা, ঠিক আছে, আসতে পারো।